দেশের গরিব মানুষের কৃষকের কল্যাণের জন্য যতদিন তিনি রাষ্ট্রের ক্ষমতায় ছিলেন ততদিন এই দেশের মানুষের কল্যাণের জন্য কাজ করে গিয়েছে। কিন্তু স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের ইতিহাসে, বাংলাদেশের রাজনীতিতে আপনারা আরেকটি কোন রাজনৈতিক দলের নেতার নাম বলতে পারবেন যিনি রাষ্ট্রের সর্বোচ্চ জায়গায় অবস্থান করে কৃষকের মাঠে ছুটে এসেছেন? বলতে পারবেন আপনাদের ধারণা? আপনাদের আজকে বহু দল আবির্ভূত হয়েছে। জিয়া রহমান যখন এই বিএনপি প্রতিষ্ঠা করে তখন 19 দফা কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে করেছিলেন। 19টি দফা, যে 19টি দফার মূল মন্ত্রই ছিল এই দেশের মানুষের কল্যাণের জন্য। সেই 19 দফা থেকে তারই সুযোগ্য উত্তরসূরি বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের প্রিয় অভিভাবক জনাব তারেক রহমান এটিকে 19 দফা থেকে 31 দফায় উন্নীত করেছে। সেই 31 দফায় হচ্ছে আগামী দিনের রাষ্ট্র পরিচালনার দলিল। সেই 31 দফাটি আপনারা যারা বুঝবেন না, আপনাদের সন্তান যারা শিক্ষিত, কলেজে পড়ে, স্কুলে পড়ে, আপনারা তাদের হাতে তুলে দেবেন এই 31 দফার লিফলেটটি, যেন তারা বুঝতে পারে এবং সবাইকে বোঝাতে পারে এই 31 দফায় কি রয়েছে। জিয়া রহমান সময়ের প্রয়োজনে, সেই সময়ে যখন প্রয়োজন ছিল 19টি দফা করেছিল, সেই 19 দফা থেকে আজকে 31 দফা তৈরি করেছেন। সেই 31 দফা আমাদের সকলের মাঝে ছড়িয়ে দিতে হবে। এবং আমি আজকে আরো অনেক কথা বলার ছিল আপনাদের মাঝে, যেহেতু এই অচিন্তপুর ইউনিয়নের শাহগঞ্জ বাজারটি বা এই জায়গাটি হচ্ছে এই পূর্ব অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ জায়গা। এই জায়গায় যদি আপনারা এই বিএনপির 31 দফার তাৎপর্য এবং বিএনপির যে উদ্দেশ্যগুলি আপনারা ছড়িয়ে দিতে পারেন, প্রত্যেকেই পুরো পূর্ব অঞ্চলে ছড়িয়ে যাবে। যেমন 2023 সালে 28শে অক্টোবর যখন ঢাকার এই ফ্যাসিস্ট খুনি হাসিনার সরকারের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছিলাম, আমরা সমাবেশ করেছিলাম, সেই সমাবেশের পর থেকে যখন আন্দোলনের কর্মসূচির ডাক আসলো, তখন কিন্তু এই অচিন্তপুর বাজারে আমি প্রথম এই খুনি হাসিনা ফ্যাসিস্টের বিরুদ্ধে আমার ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দলের অনেক ভাইদেরকে নিয়ে, যুব দলের অনেক ভাইদেরকে নিয়ে প্রথম আমি এই অচিন্তপুর বাজারে বিক্ষোভ মিছিলটি করেছিলাম। আপনাদের অনেকের মনে রয়েছে, আছে মনে হয়। তো সেই প্রথম যখন এই অচিন্তপুর বাজারে আওয়ামী লীগের যারা আছে, আমি শুনতে পেরেছি যে এই কলেজটি নাকি আওয়ামী লীগের একটি অস্থায়ী কার্যালয় হিসেবে এখনো বলবৎ রয়েছে। আপনারা জানেন, এখানে যারা এখনো কর্মরত রয়েছে তাদের উদ্দেশ্য করে বলতে চাই, আপনারা চাকরি করছেন ভালো কথা, আওয়ামী লীগকে সংগঠিত করার জন্য আর কোনো তৎপরতায় আপনারা লিপ্ত হবেন না। যদি এই ধরনের কমপ্লেইন পাওয়া যায়, আমরা আইনগত ব্যবস্থা আপনাদের বিরুদ্ধে নেব এবং এই ফ্যাসিস্টদেরকে আবারও পুনর্গঠিত করার জন্য অনেক নানান পায়তারা চলছে। এই বিষয়ে একটু পরে আমি আরো একটি কথা বলবো। তো বলতে চাই, আমি যখন এখানে মিছিল করেছি তখন এই পুরো পূর্ব অঞ্চলের সহপাঠী মাওবা ইউনিয়ন বা ওই কাছারি বাজার ওই অঞ্চলগুলির মানুষ জাগ্রত হয়ে গিয়েছিল। তখন এরপরে কিন্তু আমি আরো 4-5টি মিছিল আমরা করতে পেরেছিলাম, সাহস পেয়েছিল। অনেকেই ভয়ে পালিয়ে গিয়েছিল। অনেক বিএনপি নেতারা এখন সবার সামান নিয়ে চলে আসে, তারাও আমাদের ছেলে মেয়েদেরকে হুমকিও দিয়েছে। বিএনপির নামধারী তারাও বলছে, এই তোমরা মিছিল করছো,
আমাদেরকে পুলিশে ধরে নেবে, আওয়ামী লীগ আমাদের উপরে হামলা করবে। তোমরা এই কাজটা কেন করলা? শাহগঞ্জ বাজারটি বা এই জায়গাটি হচ্ছে এই পূর্ব অঞ্চলের আপনারা আজকে থেকে তারাই এই বিএনপির 31 দফার তাৎপর্য এবং দিতে পারেন প্রত্যেকেই সেই পুরো পূর্ব অঞ্চলে ছড়িয়ে যাবে। সালে 28শে পাশাপাশি অক্টোবর আমি আজকে এই যে প্রোগ্রামে ডাক আসলো আসতাম না, আমার অনেক রাজনৈতিক তখন ব্যস্ততা কিন্তু ছিল। আজকে এই অচিন্তপুর বাজারে আমি প্রথম শুধু একটি কারণে, এই খুনি হাসিনা আমার বন্ধু শাহ ওবায়দুল্লাহ সুমন এই এলাকার জনতার চেয়ারম্যান, তিনি বিশেষভাবে রিকোয়েস্ট করেছে যে সোহেল তুমি আজকে এখানে অনুষ্ঠানে আসতেই হবে। আমার অনেক আজকে কাজ ছিল, অনেক কাজ আজকে, তবুও আমি বলেছি যে না, সুমন যেহেতু বলেছে আজকে আমি এখানে যাবই। সুমন আমার 2013-14 সালে আমরা যখন কারাগারে ছিলাম, সুমন সেই কারাগারে ছিল। সুমনকে কি অবস্থায় কারাগারে প্রেরণ করা হয়েছিল আপনারা নিশ্চয়ই জানেন। জানেন না? সুমনের হাত এবং পা নখ প্লাস দিয়ে পুলিশে নির্যাতন করে উঠিয়ে ফেলা হয়েছিল। আপনারা জানেন সেই ঘটনা? কিন্তু সেই সুমনের রক্তাক্ত দেহকে কারাগারের কন্ডেম সেলে পড়ে থাকাটাকে যারা আনন্দের সাথে গ্রহণ করেছিল, যারা হাসাহাসি করেছিল, যারা বলেছিল এবার ঠিক আছে আরো হবে, সেই সব লোকগুলোই নাকি এখন বিএনপির বড় নেতা হয়ে গেছে এই অঞ্চলতে পড়ে। সুমন তার ব্যক্তিগত সম্পদের জন্য কারাগারে যায় নাই। সুমন তার ব্যক্তিগত এবং পারিবারিক সম্পদ বিক্রি করে এই দলকে সাপোর্ট দিয়েছে বিগত 17 বছর, সেটা আমরা জানি। অতএব 5 তারিখে যদি সরকার পতন না হতো তাহলে সুমন তার অবশিষ্ট জমিটুকু যেটা আছে সেটাও শেষ পর্যন্ত বিক্রি করত। কিন্তু 5 তারিখে সরকার পতন না হলে কারা এই আওয়ামী লীগের প্রথম সারির নেতা হয়ে আবারও ফ্যাসিজমের সহযোগী হিসেবে এই এলাকায় আধিপত্য বিস্তার করতে, আপনারা জানেন তারাও নাকি এখন বিএনপির বড় নেতা হয়ে গিয়েছে। সেই বিষয়গুলিকে আপনারা গভীরভাবে উপলব্ধি করবেন। আবারও যদি এই বিএনপির বা জাতীয়তাবাদের কখনো দুর্দিন আসে, কারা এই বিএনপির পক্ষে থাকবে আর কারা পালিয়ে আওয়ামী লীগের সহযোগী হিসেবে চলে যাবে, সেই বিষয়গুলি আপনাদেরকে এই এলাকার মানুষকে গভীরভাবে চিন্তা করতে হবে, যারা আপনারা জাতীয়তাবাদী আদর্শকে বিশ্বাস করেন এবং ভালোবাসেন। সেই জন্য আমি বলতে চাই, আগামীতে ইনশাআল্লাহ আমাদের জাতীয় যে সংসদ নির্বাচনের আভাস এবং আমরা পাচ্ছি যে এই ফেব্রুয়ারি মাসেই নির্বাচনে জাতীয় সংসদ নির্বাচন হবে, সেই নির্বাচনে অনেক রাজনৈতিক দল অংশগ্রহণ করবে। আমাদের মধ্যে মতপার্থক্য থাকবে, সেটাই স্বাভাবিক। কিন্তু এই খুনি হাসিনা এবং ফ্যাসিস্টের দোসরদের প্রশ্নে বাংলাদেশে আর কোনো বর্তমানে যারা রাজনৈতিক প্রতিযোগিতা করছে তাদের মধ্যে কি কোনো প্রকার দ্বিমত থাকবে না। অনেকেই হয়তো সুযোগ নেওয়ার চেষ্টা করছে, পরিকল্পনাও অঙ্কন করছে, কোনো লাভ হবে না। সেই পরিকল্পনা আপনারা ছেড়ে দিয়ে আপনাদের নিজ নিজ কাজে ফিরে যান। বাংলাদেশ যতদিন থাকবে, এই বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষ যতদিন বেঁচে থাকবে, আমরা যতদিন বেঁচে থাকবো, আপনাদেরকে নিশ্চিত করে বলতে পারি এই আওয়ামী ফ্যাসিজম বাংলাদেশের মাটিতে
আর রাজত্ব কায়েম করতে পারবে না। আপনাদের আমাদের মধ্যে প্রতিযোগিতা হবে, আমাদের আদর্শ নিয়ে প্রতিযোগিতা হবে, আমাদের সকল রাজনৈতিক দলের সঙ্গে আমাদের আদর্শের প্রতিযোগিতা হবে। এই দেশের স্বার্থে আমরা, গণতন্ত্রের স্বার্থে আমরা কাজ করব, কিন্তু এই খুনি হাসিনা এবং আওয়ামী লীগ এই দলটাকে বাংলাদেশের রাজনীতিতে আর সুযোগ দেওয়া হবে না। কারণ স্বাধীনতা পরবর্তী সময়ে যারা আপনারা এখানে অনেকেই সাক্ষী আছেন, অনেকেই বয়স যারা সিনিয়র আপনারা জানেন, স্বাধীনতা পরবর্তী 72 থেকে 74 এর ইতিহাস। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান এই বাংলাদেশে রক্ষী বাহিনী গঠন করে এই বাংলাদেশের স্বাধীনতাকামী মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করেছিল। সেই মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করার এই বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষই তথা এই বাংলাদেশের দেশপ্রেমিক আর্মি অফিসাররাই এই পরিবারটিকে বাংলাদেশ থেকে নিচ্ছিন্ন করে দিয়েছিল। সেই ধারাবাহিকতাকে অব্যাহত করার জন্যই, এই খুনের রাজত্বকে অব্যাহত রাখার জন্যই এই 17টি বছর তারই সুযোগ্য উত্তরসূরি খুনি শেখ মুজিবের সুযোগ্য উত্তরসূরি শেখ হাসিনা ওয়াজেদ আবারও এই বাংলাদেশে খুনের রাজত্ব কায়েম করেছিল। সেই খুনিদেরকে, এই খুনির দোসরদেরকে বাংলাদেশের রাজনীতিতে আর প্রবেশ করতে দেওয়া হবে না। সেই জন্য আমাদের সকলকে ধানের শীষের পক্ষে দল যাকেই মনোনয়ন দিবে, দলের যারা প্রার্থী এই গরিপুরে বিচরণ করছে, দলের পক্ষে যাকেই মনোনয়ন দিবে, আমরা সকলেই ভেদাভেদ ভুলে গিয়ে আমরা সকলেই ধানের শীষের পক্ষে ঐক্য হয়ে কাজ করার উদাত্ত আহ্বান জানিয়ে এবং আগামীতে যেন এই ধানের শীষের মনোনয়ন জননেতা জনাব হাফেজ আজিজুল হক সাহেবের পক্ষেই হয়, সেই উদাত্ত আহ্বান জানিয়ে আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি।